ভাবুন তো, এক রাতে পুরো শহর পানির নিচে তলিয়ে গেছে, আর সেই পানির ভেতরে ঘুরে বেড়াচ্ছে শত শত রক্তপিপাসু হাঙর। এক গর্ভবতী নারী, এক অসহায় মেয়ে আর কয়েকটা বাচ্চা সেখানে আটকা পড়ে যায়। বাইরে বের হলেই হাঙরের আক্রমণ, আর ঘরে থাকলেও ধীরে ধীরে পানি উঠে আসছে। এখন তাদের সামনে শুধু একটাই প্রশ্ন, তারা কি বাঁচতে পারবে নাকি হাঙরের খাবার হয়ে যাবে। গল্পের শুরুটা হয় সাউথ ক্যারোলাইনার সমুদ্রকে দেখিয়ে, যেখানে হারিকেন হেনরি আরো শক্তিশালী হয়ে উঠেছে। আর সেই হারিকেন সমুদ্রের পাশে অবস্থিত অ্যানিভিল নামক একটি শহর। এতে করে এবার সেই শহরটা হয়ে পড়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল। প্রথমে তেমন ভয়ানক না হলেও পরবর্তীতে এই হারিকেনটি এক ভয়ানক রূপ নিতে শুরু করে। তাই সেখানকার বিশেষজ্ঞরা দ্রুত সেই শহরের সবাইকে সেখান থেকে নিরাপদে চলে যেতে বলে। এমনকি এই বিষয়ে রেডিও টিভিতে বারবার সতর্কতা দেওয়া হচ্ছিল। ওদিকে উপকূলে এসে আঘাত হানার আগে সেই হারিকেনটা ধীরে ধীরে আবারও ভয়াবহ রূপ লাভ করে। তবে সমুদ্রের উপকূলের এলাকা হয়, সেখানে প্রায় হারিকেন হতো। তাই প্রথম দিকে অধিকাংশ লোক নিরাপদ স্থানে চলে গেলেও কিছু লোক তেমন গুরুত্ব না দিয়ে সেখানেই থেকে যায়। তার মধ্যে ডাকোটা নামের একজন মেয়ে রয়েছে, যে কিনা একাই নিজের বাড়িতে রয়ে গেছে, কারণ অনেকদিন আগেই তার বাবা মারা গেছে আর তার মাও কিছুদিন আগে মারা যায়। আর সেজন্য সে এখন একাই থাকছে। তবে তার গার্ডিয়ান হিসেবে এখন তার চাচা ডেল রয়েছে, তবে সে আলাদা থাকে। ডেলকে দেখা যায় সে একজন মেরিন রিসার্চার। সে সমুদ্রের হাঙরদের নিয়ে গবেষণা করে। ওদিকে শহরের লোক যে বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে সেদিকে ডাকোটার কোনো খেয়াল নেই, কারণ তার মায়ের মৃত্যুর পর থেকে সে একা ঘরে বসে থাকতে শুরু করে। তাছাড়া তার আশেপাশের লোকদের সাথে তার তেমন একটা যোগাযোগ নেই, তাই সে কিছুই জানতে পারে না, এমনকি তাকেও কেউ এই বিষয়ে কিছুই বলেনি। ওদিকে ডাকোটা খাবার খেতে গেলে দেখে খাবার নেই, তাই সে খাবার অর্ডার করার জন্য অনলাইনে গেলে জানতে পারে এই মুহূর্তে কোনো ডেলিভারি হবে না, কারণ সবাই দোকান বন্ধ করে শহর থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই এবার ডাকোটা বাধ্য হয়ে একটা রেনকোট পরে খাবার আনতে বাইরে বের হয়। তবে বাইরে গেলে সে অবাক হয়ে যায়, কারণ সবাই তাড়াহুড়ো করে শহর থেকে পালিয়ে যাচ্ছে দেখে সে বেশ ঘাবড়ে যায়। এর মধ্যে একজনের কাছ থেকে সে জানতে পারে সব স্টক অফ হয়ে গেছে। তখন তার সে প্রতিবেশী তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ডাকোটা তার সাথে যায় না। সে দ্রুত সেখান থেকে বাসায় ফিরে আসে আর ভয়ে ঘরের এক কোনায় গিয়ে বসে পড়ে। ওদিকে ডেলকে দেখা যায় সে নিজের রিসার্চের কাজে সমুদ্রের কাছে এসেছে, আর সেও খবর পেয়ে যায় যে অ্যানিভল শহরের দিকে ক্যাটাগরি 5-এর হারিকেন হেঁটে ধেয়ে আসছে। তাই সে দ্রুত ডাকোটাকে কল করে আর ভয় না পেয়ে শান্ত হয়ে বসতে বলে। আরও জানায় সে দ্রুত তাকে নিতে আসবে। এখানে ডাকোটাও জানায় সে একেবারে ভয় পাচ্ছে না। তাছাড়া এমনটা তো প্রায় হয়ে থাকে। অন্যদিকে সেই একই শহরে বিলি আর রিচার্ড নামের এক কাপলকে দেখা যায়, যারা রন, হাউড আর ডে নামের 3জন বাচ্চাকে অ্যাডাপ্ট করেছে। তবে তাদেরকে তারা শুধু শুধু অ্যাডাপ্ট করেনি, আসলে অ্যারফান বাচ্চাদের অ্যাডাপ্ট করলে আমেরিকান গভর্নমেন্ট এক বিশাল অঙ্কের অ্যামাউন্ট দেয়, আর সে টাকার জন্যই তারা একসাথে এই 3টে বাচ্চাকে অ্যাডাপ্ট করেছে। তবে সে টাকা নেওয়ার পরও তারা এই বাচ্চাগুলো ঠিকমতো খেয়াল রাখে না, এমনকি নিজেরা ভালো ভালো খাবার খেলেও তাদের 3জনকে ঠিকমতো খাবারও দিত না। আর এসবের জন্য তারা 3জন এই দুজনকে একদমই পছন্দ করে না। তাদের এমন খারাপ ব্যবহারে তারা খুবই কষ্ট পায়। তারা তো এটা জানতো না যে গভর্নমেন্ট থেকে তাদের জন্য প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে, আর সে টাকাগুলো এই 2জন নিয়ে নিচ্ছে। এরপর হারিকেন আসার আগে রন, উইল আর ডিকে দেখা যায় তারা একটা নদীর কিনারায় এসেছে, আর এই জায়গায় বিষধর সাপ রয়েছে। এমন জায়গায় বেশিক্ষণ থাকলে যে কাউকে সাপ কামড়ে দিতে পারে, তখন আবার টাকা খরচ হয়ে যাবে। সেই ভয়ে বিলি দ্রুত তাদেরকে আজেবাজে কথা শুনিয়ে সেখান থেকে ফিরে আসতে বলে। এরপর ফেরার পথে তারা শুনতে পায় তাদের শহরে এক ভয়ানক হারিকেন ধেয়ে আসছে, তাই সবাই যেন দ্রুত নিরাপদ জায়গায় চলে যায়। তবে এখানে বিলি এসব কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। এমন ভুয়া খবর তো রোজই দিয়ে বেড়াচ্ছে, কিন্তু পরে গিয়ে কোনো ঝড়ই আসে না। এসব বলে সে তাদেরকে সাথে নিয়ে বাড়িতে ফিরে আসে। তাই বাতাস থেকে বাঁচতে দ্রুত ঘরের জানালা ও দরজাগুলো বন্ধ করে দেয়। বিলি আর রিচার্ডকে দেখা যায় তারা বাসার বেসমেন্টে বসে আছে, আর এই জায়গায় তারা সবকিছু মজুত করে রেখেছিল। এরই মধ্যে ক্ষুধা লাগার কারণে ডিক খাবার নিতে আসলে তারা দুজন ডিকে অনেক বকাঝকা করে। তারা ডিকে খাওয়ার জন্য শুধুমাত্র একটা পাউরুটির প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখানে ডি ভালো করে খেয়াল করে যে সেখানে খাওয়ার জন্য অনেক কিছু আছে। এতে করে সে বুঝে যায় যে এরা তাদের থেকে লুকিয়ে ভালো ভালো সব খাবার খায়, আর এভাবেই এই দুজন এই বাচ্চাদেরকে সামান্য খাবারটুকু ঠিকমতো দিত না। অন্যদিকে এই শহরের একটা মিট ফ্যাক্টরির পাশে কাজ করা লিসা নামের একটা মেয়েকে দেখা যায়। এখানে লিসাকে দেখা যায় সে হলো প্রেগনেন্ট।
তবে এটা তার বয়ফ্রেন্ডের জন্য হয়েছে। পরবর্তীতে তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়ে পালিয়েছে, আর সেজন্যই লিসা তার বাচ্চার সিঙ্গেল মাদার হয়ে তাকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সে এই ভয়ানক আবহাওয়ার মধ্যে সেখানে কাজ করার জন্য এসেছিল। তবে সে তার কাজ শেষ করে ফেরার পথে তার ফ্যাক্টরি বব নামের একজনের সাথে তার দেখা হয়। আর এই বব সেখানে ওভারটাইম কাজ করছে। এখানে তাকে আরও 1 ট্রাক মিট ডেলিভারি দিতে হবে। সে লিসাকে দ্রুত শহর ছাড়তে বলে। তবে লিসা তখনও এই আবহাওয়ার ভয়াবহতা ব্যাপারে জানতো না। এরপর সে যাওয়ার পথে তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। এখানে লিসার মা তাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য বাথটাবে বসার পরামর্শ দেয়। তবে লিসা রাজি হয় না। সে জানায় সে হাসপাতালের কমফোর্টের সাথে তার বাচ্চার জন্ম দেবে। কথার মধ্যে লিসার মা যখন জানতে পারে লিসা এখনো এই শহরে আছে, তখন সে ঘাবড়ে যায় আর তাকে দ্রুত কোনো উঁচু বিল্ডিংয়ে চলে যেতে বলে। সে আরও জানায় এতক্ষণে শহর ছাড়া সব পথ বন্ধ হয়ে গেছে। ওদিকে সমুদ্রের উপকূলে হাঙরের আক্রমণের খবরও পাওয়া যাচ্ছিল, কিন্তু যেহেতু হাঙর সমুদ্রের এত তীরে কখনো আসে না, তাই কেউ সেটা বিশ্বাস করছে না। এরই মধ্যে হারিকেন হেনরি তার সর্বোচ্চ শক্তি ক্যাটাগরি 5-এ রূপান্তরিত হয়েছে। এমনকি প্রবল ঢেউয়ে বাঁধ ভেঙে গেছে, আর বাঁধ ভেঙে পানি শহরের মধ্যে ঢুকে পড়ছে। লিসা মার্কেটের সামনে আসলে দেখতে পায় কোনো দোকানই খোলা নেই, তাই সে শহর থেকে বেরোনোর জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে দেখা যায় আবহাওয়া খারাপ হতে শুরু করেছে, এমনকি তার ফোনের সিগন্যালও চলে যায়। তাই সে নার্ভাস ফিল করতে শুরু করে। প্রতিবারের মতো এবারও সে নার্ভাসনেস দূর করতে একটা গান চালায়। এরপর সে গাড়ি নিয়ে শহরের বাইরে বেরোনোর জন্য এগোতে থাকে। এরই মধ্যে সেখানে ববু তার ট্রাক নিয়ে এসে পড়ে, আর লিসাকে জানায় শহর থেকে বেরোনোর পথটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে অনেক গাছ পড়ে আছে। এটা শুনে লিসা তার গাড়ি ঘোরাতে গেলে হঠাৎই সেখানে পানির স্রোত চলে আসে। লিসা কোনোভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু পানি এসে তার পুরো গাড়িটাই প্রায় অর্ধেক ডুবিয়ে ফেলে। এরই মধ্যে হঠাৎ একটা গাছের ডাল এসে গাড়ির কাঁচ ভেঙে সোজা ভেতরে ঢুকে পড়ে। আর এখন পরিস্থিতি এমন হয়ে যায় যে লিসা কিছুতেই সেখান থেকে বেরোতে পারছিল না। অন্যদিকে ডাকোটাকে দেখা যায় সে নিজের ঘরে বসে বসে টিভি দেখছিল। তবে হঠাৎই টিভির সিগন্যাল বন্ধ হয়ে যায়, এমনকি তার ফোনের সিগন্যালও পাচ্ছিল না। এরপর সে যখনই বাইরে তাকায় সে দেখতে পায় প্রচন্ড বেগে তার বাড়ির দিকে পানি ধেয়ে আসছে। সে দ্রুত তার বাড়ির দোতলায় উঠে পড়ে। ওদিকে বিলিকে দেখা যায় সেও বেশ আয়েশ করে টিভি দেখছিল, আর সেখানে রন্ডি আর উইলো ছিল। হঠাৎ তারা লক্ষ্য করে সেখানে প্রচন্ড বেগে পানি ধেয়ে আসছে। তারা বিলিকে সরতে বলল, সে কোনো পাত্তা না দিয়ে বসে থাকে। তবে তখনই প্রচন্ড পানির চাপে কাচের জানালা ভেঙে বাড়ির ভেতরে পানি ঢুকে পড়ে। এরই মধ্যে পানির উচ্চতা আরো বৃদ্ধি পেতে শুরু করে। এদিকে লিসা অনেক চেষ্টা করলেও কিছুতেই গাড়ি থেকে বেরোতে পারছিল না। তার গাড়ি থেকে কিছুটা দূরে ববকে দেখা যায়, সেও তার ট্রাক নিয়ে সেখানে আটকা পড়েছে। আর এবার সে ট্রাকের দরজা খুলে যাওয়া মাংসের রক্ত পানিতে ছড়িয়ে পড়ে। সেই গন্ধে সমুদ্র থেকে হিংস্র সব হাঙরের দল সেই দিকে আসতে শুরু করে। এরই মধ্যে এখান থেকে এসকট আর ডেলি নামের দুজন পাশ দিয়ে যাওয়ার পথে লিসার চিৎকার শুনতে পায়। এসকট তখন দ্রুত লিসার কাছে যায় তাকে বাঁচাতে। সে লিসাকে উদ্ধার করার জন্য গাড়ি থেকে কাটার নিয়ে আসতে বলে, যাতে করে তারা লিসাকে সেখান থেকে বের করতে পারে। এ কথা শুনে সেও কাটার আনতে ট্রাকে যায়, কিন্তু আসার সময় সে হঠাৎ উধাও হয়ে যায়। এসকট বুঝতে পারে না যে কি হচ্ছে। এরই মধ্যে সে আবারও পানি থেকে বেরিয়ে আসে। তবে বোঝা যাচ্ছিল যে জিমিকে কিছু একটা আক্রমণ করেছে, কিন্তু সেটা আসলে কি তা এসকট বুঝতে পারে না। আসলে জিমিকে সমুদ্র থেকে আসা হাঙর আক্রমণ করেছে। মূলত সে মাংসের রক্তের গন্ধে হাঙর এখানে চলে এসেছে। হাঙরটা জিমিকে আবারও পানির নিচে টেনে নিয়ে যায়, আর সেখানেই জিমিকে শেষ করে ফেলে। এসকট বুঝতে পারে সামনে এগোলে তাকেও হাঙর এসে মেরে ফেলবে। এসব দেখে লিসা ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে উপরে থাকা ডাকোটা এই সবটাই নিজের চোখের সামনে দেখছিল। ডাকোটা এসকটকে সাবধান করলো, এসকট সে আওয়াজ শুনতে পায়নি। ওদিকে ববকে দেখা যায় সে ওই অ্যাক্সিডেন্টের কারণে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। জ্ঞান ফিরলে সে যখন বাইরে বের হয় তখন তাকেও একটা হাঙর এসে মেরে ফেলে। তার মানে পুরো শহরটাই এখন হাঙরের দখলে চলে গেছে। এমন অবস্থায় পানিতে নামা মানে মৃত্যু অবধারিত। ওদিকে লিসা গাড়ির ভেতরে আটকে থাকায় সে এখনো হাঙরের হাত থেকে বেঁচে আছে। তবে সে কিছুতেই চাইছিল না যে তার অনাগত সন্তান পৃথিবীতে আসার আগে এভাবে মারা যাক। এরই মধ্যে সে ডাকোটাকে দেখতে পেয়ে তার কাছে সাহায্য চায়। তবে ডাকোটা ছিল কিছুটা ভীতু প্রকৃতির। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। লিসা জানায় সে প্রেগনেন্ট, আর ডাকোটার বাড়ির রাস্তার পাশেই লিসা রয়েছে। তার মানে রাস্তা পার হলে সে লিসাকে বাঁচাতে পারবে। এরই মধ্যে সামনের রাস্তায় একটা বাড়ির ছাদ ভেসে আসলে ডাকোটা কিছুটা সাহস করে সেই ছাদের লাফ দিয়ে লিসার গাড়ির কাছে চলে আসে। এরপর সে ওই গাড়ির উপরের কিছুটা অংশ কেটে ফেলে,
আর গাড়ির মধ্যে ঢোকা গাছের টুকরো বের করে লিসাকে সেখান থেকে বের করে উপরে তুলে আনে। এরপর সে লিসাকে সাথে করে নিজের বাড়িতে এসে পৌঁছায়। লিসা প্রাণ বাঁচানোর জন্য ডাকোটাকে থ্যাঙ্কস জানায়। এরপর সে ডাকোটার সাথে কথা বলে জানতে পারে ডাকোটা এই বাড়িতে একাই থাকে, তার বাবা মা অনেক আগেই মারা গেছে। এসব শোনার পর লিসার ডাকোটার জন্য বেশ খারাপ লাগে। অন্যদিকে বিলিকে দেখা যায় সে জানায় তার গাড়ির মধ্যে একটা স্নরকেল রয়েছে, আর সে স্নরকেলের সাহায্যে খুব সহজে পানির নিচে সাঁতার কাটা যায়। তাই বিলি আর রিচার্ড ঘর থেকে বেরিয়ে সেগুলো আনতে নিজের গ্যারেজের মধ্যে চলে যায়। অন্যদিকে রন, উইল আর ডি বাসায় থেকে যায়। তবে বিলি আর রিচার্ড সেগুলো নিয়ে ফিরে আসতে গেলে হাঙর এসে তাদের উপরে আক্রমণ করে আর রিচার্ডকে পানির নিচে টেনে নিয়ে যায়। এতে বিলি একাই প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। তবে তখনই একটা হাঙর এসে তার হাতটা কেটে নেয় আর একটা পা কামড়ে তাকে একেবারে পানির নিচে নিয়ে যায়। এসব দৃশ্য রন, উইল আর ডি দূর থেকে স্পষ্ট দেখছিল। তারা চিৎকার করতে শুরু করে। এখানে রন অনেক ভালো সাঁতার জানতো, কিন্তু তারা এটা খুব ভালো করে জানতো এমন অবস্থায় বাইরে বেরোনো মানে প্রাণ হারানো, কারণ আশেপাশে হাঙরের দল যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে লিসাকে দেখা যায় সে অসুস্থতা অনুভব করে, তার লেবার পেন শুরু হয়ে গেছে। তাই সে ডাকোটাকে একটু দেখতে বলে বাইরে বেবি আসছে কিনা। ডাকোটা চেক করে জানায় বেবি আসার সময় হয়ে গেছে। তবে এমন অবস্থায় বেবি হলে তার জীবনও ঝুঁকি রয়েছে। তাই লিসা কিছুতেই এই মুহূর্তে বেবিকে জন্ম দিতে চাইছিল না। বাইরে পানির স্তর ধীরে ধীরে ক্রমশ বেড়েই চলছে, এমনকি এখন পানি তাদের দ্বিতীয় তলায় ঢুকে পড়েছে। সেই সাথে ভেতরে অপেক্ষা করছে ভয়াবহ হাঙরের দল। আর এমন অবস্থায় এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। রেস্কিউ টিম যেন তাদেরকে দেখতে পায়, সেজন্য লিসা তাদের জানালার পর্দার সাথে হেল্প লিখে রাখে। অন্যদিকে ডাকোটার আঙ্কেল যখন খবর পায় ওই শহরটা পুরো ডুবে গেছে, তখন সে দ্রুত তার টিম নিয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে সেখানে আবহাওয়ার বিপর্যয়ের কারণে সেখানে হেলিকপ্টার নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই তারা একটা গাড়ির পেছনে সে মোটরচালিত বোট নিয়ে ওইদিকে এগোতে থাকে, কারণ অ্যানিভিল শহরে তারা এই গাড়ি নিয়ে কিছুতেই ঢুকতে পারবে না। তাদেরকে এই বোটে করে ডাকোটার বাসায় পৌঁছাতে হবে। এখানে ডেল তার টিমের বাকিদেরকে সাথে নেয়, যাতে করে সে একই সাথে সেখানকার হাঙরদের উপরে রিচার্জ করতে পারে। এখানেই জানা যায় ডেল তার রিচার্জের জন্য কিছু হাঙরের শরীরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, আর সেজন্যই তারা ট্র্যাকারের মাধ্যমে দেখতে পায় নীলি নামের একটি প্রেগনেন্ট হাঙর ডাকোটার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে এই হাঙরটা কোনোভাবেই এই শহরের দিকে আসার কথা ছিল না। এতে করে তারা বুঝে যায় এই পুরো জায়গাটা এখন হিংস্র হাঙরদের দখলে চলে গেছে। দেখা যায় পুরো শহরটা 100 মাইল জুড়ে পানিতে ডুবেছিল। তাই এবার তারা সেই বোটে করে সামনের দিকে এগোতে থাকে। যাওয়ার পথে একজন ডেলকে জিজ্ঞেস করে সবকিছু রেখে কেন হাঙরকে নিয়ে এসে গবেষণা করছে। উত্তরে ডেল জানায় সে একটি নদীর তীরে বড় হয়েছে, আর সেই জায়গায় সব লোকদের ভয় ছিল জলহস্তি নিয়ে। একদিন ডেল যখন মাছ ধরতে নদীতে নামে, তখন একটা জলহস্তি তাকে মারতে এগিয়ে আসে। সেই সময় তার মনে হয়েছিল এবার হয়তো সে এখানেই প্রাণ হারাবে। তবে সেই মুহূর্তে সেখানে একটা হাঙর চলে আসে। সেখানে ডেল ওই জলহস্তির চোখে হাঙরের প্রতি এক অদ্ভুত ভয় দেখতে পায়। আর সেদিন থেকে ডেলের হাঙরের প্রতি এক ইন্টারেস্ট শুরু হয়েছে। আর ঠিক সেই কারণে সে বড় হয়ে এই প্রফেশনে আসে। এদিকে ডি, উইল আর রনকে দেখা যায় তারা তাদের কিচেনের সিঙ্কের উপরে বসে আছে। তবে হাঙর যাতে বাসায় ঢুকতে না পারে সেজন্য ডি ধীরে ধীরে সোফার সাহায্যে সামনে এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত দরজা লক করার আগেই তাদের ঘরে একটি হাঙর ঢুকে পড়ে। আর এবার তাদের পালানোর আর কোনো পথ খোলা নেই। তারা ভেবেই পাচ্ছিল না যে এখন তারা কিভাবে বাঁচবে। বাঁচতে হলে তাদের এখন ওই গ্যারেজে পৌঁছাতে হবে। তারা কিছুতেই ভেবে পাচ্ছিল না যে এই হিংস্র হাঙরদের থেকে নিজেকে বাঁচাতে কিভাবে তারা বেসমেন্টে যাবে। তখনই ডি বলে ওঠে সে বেসমেন্টে মাছ ধরার একটি চারা দেখেছিল, আর সেগুলো টোপ হিসেবে ফেলে হাঙরগুলো তখন সেই দিকে যাবে। আর হাঙরগুলো কোনোভাবে দূরে গেলে তারা এখান থেকে পালিয়ে গ্যারেজে যেতে পারবে। সে আরো জানায় যে ওই বেসমেন্টে বন্দুকও আছে, আর সেখান থেকে ওটা নিজেদের কাছে এনে রাখলে তারা এই হাঙরদের সাথে ফাইট করতে পারবে। তাছাড়া এখন তারা আর বেশিক্ষণ এখানে থাকতে পারবে না, কারণ ধীরে ধীরে পানি আরো বৃদ্ধি পাচ্ছে। তখন তারা কিছুতেই এখানে বেশিক্ষণ এই হাঙরের হাত থেকে নিজেদের বাঁচাতে পারবে না। তবে এত সমস্যার মধ্যেও তারা এইভাবে খুশি হয় যে তাদের সেই অত্যাচারী প্যারেন্টসদের থেকে তারা মুক্তি পেয়েছে। তবে তাদের এই আনন্দ মাটি করে সেখানে হাত কাটা অবস্থায় বিলি এসে হাজির হয়। আর এখন তার শরীরে এক বিন্দু শক্তি ছিল না। সেজন্য সে ডি, রন আর উইলকে ইমোশনাল ম্যানিপুলেট করতে শুরু করে যাতে তারা বাইরে যায় সাহায্যের জন্য। সে তাদের বলে হাঙর বাচ্চাদের মাংস খায় না। তবে তারা তো এতটা বোকা নয় যে বিলির ফাঁদে পড়ে তারা নিজেদের প্রাণ হারাবে, কারণ তাদের আশেপাশে এমন কোনো বাড়ি নেই যেখানে গিয়ে তারা সাহায্য চাইতে পারবে। এরই মধ্যে উইলের হাতে সেখানে থাকা একটা খাম চলে আসে। সে দেখতে পায় এখানে তো গভর্নমেন্টের থেকে তাদের দেওয়ার টাকার কথা উল্লেখ আছে। এটা দেখে তারা বুঝে ফেলে যে
বিলি তাদের এই টাকার জন্য অ্যাডাপ্ট করেছিল। তাই এই নিয়ে তাদের সাথে বিলির কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কথার মাঝে রনের সাথে বিলির মারপিট শুরু হলে ডিপ পেছন থেকে এসে বিলিকে পানিতে ফেলে দেয়। এতে করে সব হাঙরগুলো এসে বিলিকে ছিঁড়ে খেতে শুরু করে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে রন বেসমেন্টে যাওয়ার চেষ্টা করে। সে পানির নিচে সেই বেসমেন্টে গিয়ে মাছ ধরার চারা নিতে গিয়ে তার সাথে একটা গান নেওয়ার চেষ্টা করলে দেখতে পায় সেটা লক করা আছে। এমনকি তার জামা সেখানে লাগানো একটা হুকের সাথে আটকে যায়। এরই মধ্যে সেখানে একটা হাঙর ঢুকে পড়ে। ওদিকে অনেকক্ষণ পানির নিচে থাকার কারণে তার দমটা আটকে আসছিল। তবে সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সে চারাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর আসার পথে একটা বক্স পেলে সেটাকেও সাথে করে নিয়ে আসে। যদিও সে হাঙরটা রনকে খাওয়ার জন্য তাড়া করেছিল, কিন্তু শেষমেশ রন বেঁচে যায় এবং উপরে উঠে আসে। এখানে সে গানটি লক থাকার কারণে আনতে না পারলেও সে সাথে করে সে চারাগুলো নিয়ে আসে। আর সাথে করে আনা সে বক্সটা খুললে দেখতে পায় সেখানে অনেকগুলো বিস্ফোরক আছে। এবার তারা প্ল্যান করে তারা এই চারাগুলোর সাথে এই বিস্ফোরককে পেঁচিয়ে দেবে, যার ফলে যখনই হাঙরগুলো চারা খেতে আসবে তখনই সেখানে ব্লাস্ট হয়ে হাঙরগুলো মারা যাবে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা গ্যারেজে গিয়ে গাড়িতে উঠে পড়বে। এরপর তারা প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে আর সেই টোপগুলো ফেলে ওয়েট করে, কিন্তু কিছুতেই হাঙর সেখানে আসছিল না। হাঙর আসছে না দেখে তারা সামনে এগিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু তারা সামনে এগোতেই সেখানে হাঙর চলে আসে। তখন তারা তিনজন দ্রুত একটা টেবিলের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। ওদিকে সে হাঙরগুলো সে চারা খেতে গেলে এক ভয়ানক ব্লাস্ট হয় আর সেখানে আসা সব হাঙরগুলো মারা যায়। এরপর তারা তিনজন সেই সুযোগে দ্রুত গ্যারেজে গিয়ে গাড়িতে উঠে পড়ে আর সেটা নিয়ে সামনে বেরিয়ে পড়ে। তবে বিপদ এখনো কমেনি, ধীরে ধীরে পানির চাপ বেড়েই যাচ্ছিল। আর এখন তো দ্বিতীয় তলায় পানি ঢুকতে শুরু করেছে। এমন অবস্থায় লিসা আর ডাকোটা কিছুতেই বুঝতে পারছিল না যে এখন তারা কিভাবে বাঁচবে। এখানে ডাকোটা জানায় তাদের বাড়ির সামনে রাস্তার ওপাশে অ্যাসকাট আর জিমির সেই বোটটা পড়ে আছে। তাই সে এবার ঠিক করে সে ওই বোটটা এনে এখান থেকে বেরোনোর চেষ্টা করবে, কারণ এখন ওটা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। কিন্তু ডাকোটা কিছুতেই বুঝতে পারছিল না যে সে কিভাবে ওই বোট পর্যন্ত পৌঁছাবে, কারণ পথে তো অজানা সব বিপদ রয়েছে। এরই মধ্যে ডাকোটার তার আঙ্কেলের বলা কথাগুলো মনে পড়ে। তার আঙ্কেল বলেছিল ভাইব্রেশনের শব্দে হাঙর পালিয়ে যায়। তাই এবার ডাকোটা বাড়িতে ভাইব্রেট করা জিনিসগুলো পলিথিনে ভরে সামনের পানিতে এক একটা একদিকে ভাসিয়ে দেয়। এরপর সে নিজের মাথায় একটা টর্চ বেঁধে পানিতে নেমে পড়ে। ওদিকে লিসার প্রসবের সময় হয়ে আসা সে ঠিকমতো নড়তেও পারছিল না। তাই ডাকোটা চাইছিল যে কোনোভাবে ওই বোটটা নিয়ে লিসার কাছে ফিরে আসতে। ওদিকে এমন ভয়ানক পরিস্থিতিতে ডাকোটার সামনে এগোতে অনেক সময় লাগছিল, তবে সে কোনোভাবে ওই বোটে গিয়ে উঠতে সফল হয়। অন্যদিকে লিসাকে দেখা যায় সে যে রুমে ছিল সেখানে পানি উঠে পুরো ঘরটা ডুবে গেছে। এমনকি এখন পুরো খাটে পানিতে ভাসতে ভাসতে একেবারে ছাদ পর্যন্ত চলে গেছে। এমনকি এরই মধ্যে লিসার লেবার পেইন আরো বেড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ডাকোটার বাড়ির ছাদ ভেঙে পড়ে। তবে লিসা কোনোভাবে সাঁতরে বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে সূর্যের আলোও বেরিয়ে গেছে। আর সেই পানির মধ্যে বসে লিসা তার বাচ্চাকে জন্ম দিয়ে নিজের কোলে তুলে নেয়। লিসার একটা ছেলে সন্তান হয়েছে। সে কোনোভাবে একটা কাঠের টুকরো ধরে তার ছেলেকে নিয়ে ভাসছিল। এদিকে ডাকোটাকে দেখা যায় সে আসার পথে একটা শটগান দেখতে পেলে সেটাকেও সাথে করে নিয়ে আসে। ওদিকে এতক্ষণে রক্তের গন্ধে লিসার চারপাশে হাঙররা ঘুরে বেড়াচ্ছে। যখনই একটা হাঙর লিসা ও তার বেবির দিকে তেড়ে আসে তখন দূর থেকে ডাকোটা গানশট দিয়ে সেই হাঙরটাকে শুট করে দেয়। এরপর সে লিসার কাছে এসে তার বেবিকে কোলে নেয়। তবে যখনই সে লিসাকে ওঠাতে যায় তখন একটা হাঙর পেছন থেকে এসে পুরো বোটটাকে উল্টে দেয়। আর এবার সব হাঙর মিলে চারপাশ থেকে ঘিরে ফেলে। এরই মধ্যে সেখানে ডেল ও তার পুরো টিম নিয়ে চলে আসে আর দ্রুত একটা ভাইব্রেটর ছুঁড়ে মারে লিসার দিকে। এতে করে সেই শব্দের কারণে সব হাঙর এখান থেকে পালিয়ে যায়। তবে তারপরেও একটা হাঙর লিসার দিকে তেড়ে আসে। তখনই নীলি নামের সে প্রেগনেন্ট হাঙরটা এসে সেই হাঙরটাকে খেয়ে ফেলে। এর কারণ হলো গ্রেট হোয়াইট জাতীয় হাঙররা ছোট জাতের হাঙরদেরকে খেয়ে ফেলে। আর এই সুযোগে ডাকোটা আর লিসা তার ছেলেকে নিয়ে ডেলদের সেই ছোট বোটে উঠে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে আর এখন পানির স্তর নিচে নামতে শুরু করেছে। কিন্তু এতক্ষণে পুরো অ্যানিভিল শহর ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। ওদিকে ডেলকে দেখা যায় সে ডাকোটাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে, কারণ ডাকোটা নিজে তো সার্ভাইভ করেছেই, সেই সাথে একজন মা ও তার সন্তানকেও বাঁচিয়েছে। এরপর লিসা সেখানে থাকা একজনের কাছ থেকে ফোন দিয়ে তার মাকে ভিডিও কল দেয়। তার মাও সেই থেকে তার জন্য টেনশন করছিল। আর এখানে লিসা তার মাকে নিজের সন্তানকে দেখায়। আর এভাবেই হারিকেন হেনরি একটা সুন্দর শহরকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, অসুস্থতার কারণে ভয়েসটা একটু খারাপ হয়ে গিয়েছে, তাই সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।